এই ছেলে, একবার এদিকে আয় তো। ম্যাডাম, আপনি কি আমাকে কিছু বলছেন নাকি? কেন, তুই কি চোখে দেখতে পাস না নাকি? আশেপাশে তো তুই ছাড়া অন্য কেউ নেই, তার মানে তো আমি তোকেই ডেকেছি, তাই নয় কি? হ্যাঁ বলুন, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? তোকে কিস করার জন্য ডেকেছি, বুঝতে পেরেছিস? আমার কাছে আয়, তোকে আদর করব। আরে ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আপনাকে আমি চিনি না, জানি না। আজকের আগে আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। আর আপনি কি না বলছেন আপনি আমাকে কিস করবেন? ছি ছি ম্যাডাম, এসব কথা বলতে লজ্জা করে না? তাহলে তুই আমাকে জিজ্ঞাসা করলি কেন আমি তোকে কি কারণে ডাক দিয়েছি? তোর সঙ্গে আমার কোনো দরকার আছে সেই জন্যই তো ডাক দিয়েছি। কিন্তু তুই আমার কাছে না এসে দূর থেকে জিজ্ঞাসা করছিস আমি তোকে কেন ডাক দিয়েছি। ও আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, এবার আপনি বলেন আমাকে কেন ডাক দিয়েছেন। আমি এলাকায় নতুন এসেছি, এখানকার কোনো কিছু চিনি না আমি। আমার ছোট খালার বাড়িতে যাব, তুই কি আমাকে ওখান পর্যন্ত পৌঁছে দিতে পারবি? কার বাড়িতে যাবেন আপনি? আমি তুলসীপুর চৌধুরী বাড়িতে যাব। ও আচ্ছা, তাই নাকি? ওটা তো আমাদেরই বাড়ি। আপনি কার আত্মীয় হন? আমি আনাস চৌধুরীর বাড়িতে যাব, ওনার সঙ্গে আমার ছোট ফুফুর বিয়ে হয়েছে। আমি এই প্রথমবার ওনাদের বাড়িতে এসেছি। ও আচ্ছা, এটা তো ভালো কথা। তাহলে আপনি চলুন আমার সঙ্গে। উনি আমার ছোট চাচা হন। যাই হোক, আপনাকে তো ছোট চাচার বিয়েতে দেখলাম না। এই ছেলে, তুই তো খুব বেশি কথা বলিস। আমি তোকে শুধু একটা ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বললাম, আর তুই তো একদম কথার বাজার নিয়ে বসে গেছিস। এত কথা বলিস কেন বলতো? আরে, আপনি এরকম কেন? আমি তো আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করলাম, এর জন্য কি এভাবে রেগে যেতে হয় নাকি? আপনি কি মঙ্গল গ্রহ থেকে উড়ে এসেছেন নাকি এখানে? একদম বেশি কথা বলা আমি পছন্দ করি না। তোকে যেটা বলেছি সেটাই কর। পারলে আমাকে আমার বলা ঠিকানা অনুযায়ী পৌঁছে দে, তা না হলে আমার চোখের সামনে থেকে দূরে সরে পড়। আমি নিজে নিজে এই ঠিকানা খুঁজে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন আমার সঙ্গে। আরেকটা কথা বলি, আপনাকে কিন্তু দেখে মনে হয় না যে আপনি আমার থেকে বয়সে বড় হবেন। তাই এভাবে আমাকে তুই তুকারি করাটা কি খুব ভালো হচ্ছে? তো কি করব? তোকে কোলে নিয়ে নাচবো নাকি? দেখ, আমি না একদম লুতুপুতু মার্কা ছেলেদের পছন্দ করি না। ঠিক আছে ম্যাডাম, আপনি চলুন আমার সঙ্গে। হাজার হোক, আপনি আমাদের বাড়ির কুটুম। এই বলে হৃদয় রিহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসলে হৃদয় এতক্ষণ ধরে রাস্তার পাশে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। আর ক্রিকেট খেলা শেষ হতে বাইরের দিকে তার রিহার সঙ্গে দেখা হয়। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। হৃদয় রিহাকে নিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছাতেই তার ছোট চাচি দৌড়ে এলেন। রিহাকে দেখেই উনি জড়িয়ে ধরে বলতে লাগলেন, কি অবস্থা মামুনি? তুমি কেমন আছো? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না ফুফু, কোনো সমস্যা হয়নি। আমি ভালোভাবেই চলে এসেছি। আর তারপর তোমাদের এখানে এসে ঝামেলা হয়েছিল, আমি তোমাদের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। আর তখনই এই ছেলেটাকে খুঁজে পাই, আর এই ছেলেটা আমাকে এ পর্যন্ত নিয়ে আসে। ও হৃদয় তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে তো ভালোই হয়েছে। যাই হোক, তুমি ভিতরে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে রিয়া রান্নাঘরে চলে গেল। আর এদিকে রিহা রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। আর তারপর নাস্তা করে নিল। নাস্তা শেষ হলে রিহা কিছুক্ষণ রুমে শুয়ে বিশ্রাম নেয়। আর তারপর ছাদে চলে আসে। এইদিকে তো হৃদয় তার ছোট ভাই বোনদের নিয়ে ছাদে বসে খেলা করছিল। তখনই রিহা সেখানে আসে। হৃদয়কে এমন অবস্থায় দেখে রিহা বলতে থাকে, এই ছেলে, তোমার কি লজ্জা করে না? এইটুকু ছোট বাচ্চাদের সঙ্গে তুমি খেলা করছো। তখনই পাশ থেকে হৃদয়ের ছোট ভাই সুজয় বলে ওঠে, আরে এই মেয়েকে আপনি আর এখানে কেন এসেছেন? আরে ভাই, আস্তে কথা বলো। উনি ছোট কাকির বড় ভাইয়ের মেয়ে। উনি আমাদের আত্মীয় হন। ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। দেখেই বোঝা যাচ্ছে এক একটা উগান্ডার বংশধর। বাড়ির মেহমানের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এগুলো কি এরা জানে না নাকি? ম্যাডাম, ওরা ছোট মানুষ, ছেড়ে দিন না প্লিজ। ওদের কথায় আপনি কিছু মনে করবেন না। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। ওরা তো আসলে জানে না কে আপনি। যে বাড়ির বড় মানুষগুলোই এরকম, সে বাড়ির ছোট মানুষগুলো আর কেমন হবে সেগুলো কি আর আমার বুঝতে বাকি হবে নাকি? যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল।
আমি তো শহরে বড় হয়েছি, গ্রামের পরিবেশ আমার কখনোই সেভাবে দেখা হয়ে ওঠেনি। তাই ভাবছি কাল একটু তোমাদের গ্রামটা ঘুরে দেখব। তুমি কি আমাকে তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবে? এই প্রথমবার রিহার মুখ থেকে হৃদয় তুমি ডাকটা শুনতে পেয়ে অনেকটাই নরম হয়ে গেল, আর তারপর বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আমার কোনো সমস্যা নেই। তাছাড়া এখন তো আমার পরীক্ষাও শেষ হয়ে গেছে। আপাতত হাতে কোনো কাজ নেই। বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি আর খেলাধুলা করেই সময় কাটাচ্ছি। এরপর রিহার কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে নিচে চলে গেল। আর এদিকে হৃদয় তার ছোট ভাই বোনদের নিয়ে আরো বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো, আর তারপর বাসার ভিতরে চলে আসে। সেদিন সন্ধ্যাবেলা সবাই চা নাস্তার আড্ডা দিচ্ছিল। তখনই হৃদয়কে তার আব্বু বলে, হৃদয়, আগামীকাল মনে হয় তোমার এক্সামের রেজাল্ট দিবে। তো তুমি কি চিন্তা ভাবনা করেছো কোথায় ভর্তি হবে? আমি তো এখনও সেরকমভাবে কোনো কিছুই চিন্তা ভাবনা করিনি। তোমরা যেটা বলবে আমি সেটাই করব। তাছাড়া তোমরা তো জানোই আমি কখনো তোমাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছুই করি না। এবারেও আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা যেখানে আমাকে ভর্তি করাতে চাইবে আমি সেখানেই ভর্তি হব। ভাইজান, আমি বলছিলাম কি, এবার না হয় হৃদয়কে ঢাকাতে ভর্তি করান। হ্যাঁ, সেটা তো আমিও চাইছিলাম, কিন্তু কিভাবে সেটা সম্ভব হবে সেটাই করতে পারছি না। কারণ তুমি তো জানোই আমি আমার ছেলেকে কখনোই হোস্টেলে রেখে পড়াশোনা করাবো না। আমি আমার ছেলেকে আমার কাছে কিংবা আমার কোনো আত্মীয়ের কাছে রাখতে চাই, কিন্তু ঢাকাতে সেটা অসম্ভব। ভাইজান, আপনি অসম্ভব কেন বলছেন? ঢাকাতে তো আমার বাবার বাড়ি, আর আমার ভাইয়ের বিশাল এক বড় একটা বাড়ি সেখানে। তাছাড়া বাড়িতে মাত্র 3 জন সদস্য, আমার ভাইয়া, ভাবি আর তাদের একমাত্র মেয়ে। হৃদয় যদি সেখানে চলে যায় তাহলে তাদের কোনো সমস্যা হবে না। আর তাছাড়া আমি এ ব্যাপারে ভাইয়ের সঙ্গে কথাও বলেছি, ভাইয়া বলেছে হৃদয়কে পাঠিয়ে দিতে। এটা তুমি কি বলছো? তুমি আমার সঙ্গে কোনো কথা না বলে তোমার ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে ফেলছো। তুমি তো দেখছি সত্যি দায়িত্ববান। হ্যাঁ ভাইজান, হৃদয় কি শুধু আপনার একারই ছেলে? সে তো আমাদের বাড়ির ছেলে, তার প্রতি তো আমাদের সবার দায়িত্ব আছে। তাই আপনার সঙ্গে কথা না বলেই আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলে ফেলেছি। এখন যদি আপনি তাকে ওখানে পড়াতে না পাঠান তাহলে তো সেটা আলাদা ব্যাপার। তুমি যখন কথা বলেই ফেলছো তখন তো আর কোনো ঝামেলা নেই। তাছাড়া তুমি তো আর আমার ছেলের খারাপ চাইবে না। তাহলে হৃদয়কে ঢাকাতেই ভর্তি করাবো। ঠিক আছে ভাইজান, কোনো সমস্যা নেই। তাহলে আমি ভাইয়াকে ফোন দিয়ে বলে দেব হৃদয় কনফার্ম সেখানে যাচ্ছে। এভাবেই কথা বলা শেষ হলে সবাই নিজেদের রুমে চলে যায়। রাতের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই নিজেদের রুমে ঘুমাতে যাবে। তখনই রিহার ফুপি রিহাকে বলে, রিহা, তোমার আঙ্কেল তো বাসায় আছেন, এখন তুমি আমার সঙ্গে ঘুমাতে পারবে না। তুমি একটা কাজ করো, হৃদয়ের পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ফুফু, তুমি তো জানোই আমি একা একা থাকতে খুব ভয় পাই। এখনো আম্মুকে সঙ্গে নিয়ে ঘুমাই। তাছাড়া এটা নতুন জায়গা, এখানে আমি একা একা ঘুমাতে পারবো না। তাহলে একটা কাজ করো, তুমি হৃদয়ের সঙ্গে হৃদয়ের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। অসম্ভব, এটা আমি কখনোই করতে পারবো না। হ্যাঁ কাকিমা, সে একদম ঠিক কথাই বলেছে। এই মেয়েকে নিয়ে আমি কেন আমার রুমে ঘুমাতে যাব? তুমি এক কাজ করো, তুমি নিশির রুমে ওকে পাঠিয়ে দাও। নিশি তো একাই ঘুমায়। নিশির সঙ্গে ঘুমালে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। ও হ্যাঁ, এতক্ষণে একদম ঠিক কথাই বলেছো। আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে নিশি বাড়িতেই আছে। যাই হোক, কোনো সমস্যা নেই। রিহা, তুমি নিশির সঙ্গে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ফুফু, কোনো সমস্যা নেই। আমার ঘুম পাচ্ছে, আমি তাহলে আসছি। এই বলে রিহা নিশির রুমে চলে গেল নিশির সঙ্গে ঘুমানোর জন্য। নিশি হলো হৃদয়ের ছোট বোন। তারপর তারা দুজন ওই রুমে শুয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ রিহার খুব জোরে পানি পিপাসা পেল। সে ঘুম থেকে উঠে থাকলেও রুমে কোথাও কোনো পানি নেই। তাই সে রুম থেকে বের হয়ে কিচেনের দিকে গেল পানি খাওয়ার জন্য। আর তখনই হৃদয়ও ঘুম থেকে উঠেছিল। কেন জানি হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। কিচেনের দিকে লাইট দেখে হৃদয় কিচেনের দিকে এগিয়ে যায়। রিহাকে সেখানে দেখে হৃদয় অনেকটাই অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার ম্যাডাম, আপনার কি মাঝরাতে ক্ষুধা লাগার অভ্যাস আছে নাকি? থাকলে তোমার কি সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমার কোনো সমস্যা থাকতে যাবেই বা কেন? আসলে আমাদের বাড়িতে তো কখনো কাউকে মাঝরাত্রে খাবার খেতে